আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সরলরেখা চ্যাপ্টারের লাস্ট যে পোর্শনটা আছে, যেখানে আমাদের দুটো সরলরেখা দেওয়া থাকে এবং তারা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, ফলে তাদের মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হয়, ওই কোণগুলোর সমদ্বিখণ্ডকের সমীকরণ নিয়ে আলোচনা করব এবং কোন একটা বিন্দু ওই কোণের কোন পোর্শনে অবস্থিত ওইটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। সো শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমার নাম সাইফ আল সাহাদ এবং আমি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। চলো আমরা শুরু করি। প্রথম যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে আমাদের লম্ব দূরত্ব। আচ্ছা, তো লম্ব দূরত্বের ক্ষেত্রে আমাদের কি দেওয়া থাকবে? শুরুতেই আমাদের একটা বিন্দু দেওয়া থাকবে পি, এটাকে আমি ধরে নিলাম x1, y1, এবং আমাদের একটা সরলরেখা দেওয়া থাকবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। আমাদের বের করতে হবে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর যদি লম্ব আঁকি তাহলে তার দৈর্ঘ্য কত হবে। আমরা ধরলাম এই পি বিন্দু থেকে সরলরেখার উপর যে লম্বটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে রেখা। ধরলাম এই রেখার দূরত্ব হচ্ছে গিয়ে আমাদের ডি। তো আমাদের এই ডি এর মানটা বের করতে হবে। সো আমরা অনেকে কি করি সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে ডি এর যে সূত্র, যে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্বের যে সূত্রটা আছে সেটা আমরা ইউজুয়ালি মুখস্থ করে ফেলি। সেটা হচ্ছে গিয়ে ডি ইজ ইকুয়াল টু এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই হোল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তো আজকে আমরা দেখবো যে এই সূত্রটা আসলে কিভাবে আসে। বিশ্বাস করো এটা খুবই ইজি। চলো আমরা শুরু করি। ধরলাম আমাদের এই যে সরলরেখা যেটা আছে এটা এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক ইজিলি বের করতে পারি, কারণ এক্স অক্ষের উপর কোনো সরলরেখা যদি ছেদ করে তার ওয়াই এর স্থানাঙ্ক কত হয় ভাইয়া? 0 হয়। আমরা এখানে এই সরলরেখার উপর ওয়াই ইজ ইকুয়াল টু 0 যদি আমরা বসাই তাহলে কি পাইতেছি আমরা? এ এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, অথবা x ইজ ইকুয়াল টু মাইনাস সি ডিভাইডেড বাই এ। তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, সেটা হচ্ছে গিয়ে কত? মাইনাস সি ডিভাইডেড বাই এ কমা 0। এবার একইভাবে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু বের করতে পারি, কিন্তু বি বিন্দু y অক্ষের উপর অবস্থিত, সুতরাং তার x এর স্থানাঙ্ক কত? 0। যদি আমরা এখানে তার x এর স্থানাঙ্ক 0 বসাই দিই তাহলে সেটা কি আসতেছে? x ইজ ইকুয়াল টু 0 বসিয়ে পাই by প্লাস c ইজ ইকুয়াল টু 0। সুতরাং b ইজ ইকুয়াল টু কত? মাইনাস সি ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল টু কত? মাইনাস সি ডিভাইডেড বাই b। সুতরাং b এর স্থানাঙ্ক কত আসতেছে? 0 কমা মাইনাস সি ডিভাইডেড বাই b। এবার তোমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা সূত্র পড়ে আসার কথা, যেখানে কিনা আমাদের কোন একটা ত্রিভুজের যদি 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল আমরা বের করতে পারি। সেটা হচ্ছে কি আমাদের ডেল ইজ ইকুয়াল টু হাফ অফ x1 y1 1 x2 y2 1 x3 y3 1। এটা হচ্ছে কি আমাদের ওই সূত্রটা ছিল। এখানে x1 y1 x2 y2 এবং x3 y3 কি নির্দেশ করে? যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতেছি ওই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্দেশ করে। তো যদি আমাদের এই স্থানাঙ্কগুলো এ, বি এবং পি, এই স্থানাঙ্কগুলো যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমাদের যে ক্ষেত্রফলটা পাবো সেটা হচ্ছে কি আমাদের হাফ অফ সি ডিভাইডেড বাই এ বি এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি। যদি এই বিন্দুগুলো এখানে বসাই দিই তাহলে আমাদের এই ক্ষেত্রফলটা পাবো, ক্ষেত্রফলের মান আমরা এটা পাবো। আচ্ছা, তো আমরা এটা পেলাম। এবার আমাদের ক্লাস 9-10 সূত্র মনে করার ট্রাই করে একটু ভাইয়া। এটা হচ্ছে কি আমাদের কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতাম? তখন তো আমরা এই সূত্র জানতাম না, তখন আমরা কি করতাম? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই সূত্র অনুসারে আমরা ক্ষেত্রফল বের করতাম। এখন এই ত্রিভুজের ভিতর আমরা যদি সেটা প্রয়োগ করি, আমাদের ভূমি কত ভাইয়া? ভূমি হচ্ছে কি আমাদের এবি। তো চলো আমরা এবির দৈর্ঘ্য বের করি। এবি ইজ ইকুয়াল টু কি হবে? হোল রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, যেখানে আমাদের x1 হচ্ছে কি এটা, x2 হচ্ছে এটা। যদি আমরা লিখি তো মাইনাস সি ডিভাইডেড বাই এ তার স্কোয়ার প্লাস, তারপর আমাদের কি করতে হবে? y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার বের করতে হবে। এটা y1 এবং এটা হচ্ছে আমাদের y2। তো আসতেছে আমাদের 0 প্লাস সি ডিভাইডেড বাই বি তার স্কোয়ার। যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে মডুলাস অফ সি ডিভাইডেড বাই এ বি আর হোল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের কি ভূমির দৈর্ঘ্য। তো ভূমির দৈর্ঘ্য যেহেতু আমরা পেলাম, আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি যে ডেল ইজ ইকুয়াল টু হাফ অফ ভূমি গুণ উচ্চতা। তো ভূমির মান কত? এবি, এবং উচ্চতা কত? উচ্চতা হচ্ছে ভাই আমাদের, এখানে যদি খেয়াল করো উচ্চতাটা হচ্ছে কি আমাদের এই ডি, কারণ আমাদের শীর্ষ থেকে ভূমির ওপর লম্ব হচ্ছে আমাদের এই দৈর্ঘ্য ডি। আমরা লিখতে পারি এখন হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন আমরা এই ডেলের মান কত পেয়েছি ভাইয়া? ডেলের মান যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়া হাফ অফ
সি ডিভাইডেড বাই এবি ইন্টু ax1 প্লাস বি ওয়াই1 প্লাস সি। আর আমরা কিছুক্ষণ আগে এবির যে মান পেয়েছি সেটা কত, মডুলাস অফ সি ডিভাইডেড বাই এবি ইন্টু হোল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ডি, এখানকার ডি। এখন যদি আমরা বের করি, উভয় পক্ষ থেকে কাটাকাটি করি, বের করি, তাহলে আমাদের ডি এর মান যেটা আসে সেটা হচ্ছে গিয়া মডুলাস অফ এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই হোল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা ইজিলি কিন্তু আমাদের ক্লাস 9-10 যে সূত্রটা আছে ওইটার সাহায্যে আমরা এই ডি যেটা আছে এটা ডি এর মান খুব ইজিলি বের করে ফেলতে পারতেছি। এটা হচ্ছে কি আমাদের আলটিমেট ইকুয়েশন। তো চলো আমরা এই ম্যাথটা শুরু করি। আমাদের কি বলা আছে, চলো আমরা করে ফেলি। দেখাও যে √5,0 ও -√5,0 বিন্দু দুটি হতে 2x cos a minus 3y sin a is equal to 6 এর ওপর অঙ্কিত লম্ব দুটির গুণফল আলফা মুক্ত হবে। আচ্ছা, এখানে আলফা হবে না, এটা হবে কি আমাদের এ মুক্ত হবে। আমাদের যে এখানে এটা আছে এই এ মুক্ত হবে। তো আমাদের এই বিন্দু থেকে এই সরলরেখার উপর যদি একটা লম্ব অঙ্কন করি তার যে দৈর্ঘ্য, এবং এই বিন্দু থেকে এই সরলরেখার উপর যদি লম্ব অঙ্কন করি তার যে দৈর্ঘ্য, এবং এই দৈর্ঘ্যের যে সমীকরণটা পাবো তাদের যদি আমরা গুণ করি তাহলে সেটা কি হবে, এ মুক্ত হবে। এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। আচ্ছা, চলো আমরা এই ম্যাথটা শুরু করি। প্রথমে আমরা কি করব, এই বিন্দু থেকে এই সরলরেখার উপর আমরা লম্ব অঙ্কন করবো এবং এটার দূরত্ব বের করবো। আচ্ছা দেখো, আমাদের এই যে সরলরেখার যে সমীকরণটা আছে, আমাদের যে সরলরেখার সমীকরণ ছিল সেটা কি ছিল, ax প্লাস by প্লাস c, এই আকারে ছিল। এখানে কিন্তু আমাদের সিটা ওই পাশে আছে, তাহলে আমাদের কি করতে হবে, শুরুতেই সিটা একই পাশে আনতে হবে। যদি আমরা একই পাশে আনি আমাদের কি আসতেছে, 2x cos a মাইনাস 3y sin a মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এই সমীকরণের উপর এই বিন্দুটা বসিয়ে দেবো x এবং y এর জায়গায়, তাহলে আমরা কি পাবো, দূরত্ব পাবো, লম্ব দূরত্ব। তো ধরলাম লম্ব দূরত্ব d1, সেটা হচ্ছে গিয়ে মডুলাস অফ 2 ইন্টু √5 cos a মাইনাস 3 ইন্টু 0 sin a মাইনাস 6। আর এখানে আমাদের কি হবে, হোল রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমাদের x এর সাথে যা আছে তাই কিন্তু আমাদের a স্কোয়ার, x এর সাথে কি আছে 2 cos a, সুতরাং আমাদের 2 ইন্টু cos a তার স্কোয়ার প্লাস মাইনাস 3 ইন্টু sin a তার স্কোয়ার, এটা হবে। তো যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমাদের যেটা কি আসতেছে সেটা হচ্ছে কি আমাদের 2 ইন্টু 2√5 cos a মাইনাস 6, আর এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে কি আমাদের হোল রুট ওভার 4 cos স্কোয়ার a প্লাস 9 sin স্কোয়ার a। আচ্ছা, এটাকে আমরা আপাতত এইভাবে রেখে দিই। তো আমরা পরবর্তী মেয়াদে চলে যাই, চলো পরবর্তী অংশে চলে যাই। চলো, সেটা হচ্ছে কি আমাদের এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব অঙ্কন করতে হবে। যদি আমরা লম্ব অঙ্কন করি আমাদের যেটা আসতে সেটা হচ্ছে গিয়া b1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু x এর জায়গায় আমরা কত বসাবো ভাই, x এর জায়গায় বসাবো আমরা -√5। তো -√5 cos a মাইনাস 3 ইন্টু 0 ইন্টু sin a মাইনাস 6 হোল রুট ওভার 2 cos a তার স্কোয়ার প্লাস 2 sin a তার স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমাদের কি আসতেছে, -2√5 cos a মাইনাস 6, আর এখানে আসতেছে আমাদের হোল রুট ওভার 4 cos স্কোয়ার a প্লাস সেখানে কি হবে 9 sin স্কোয়ার a। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কি বলছে ভাইয়া, আমাদের বলছে যে আমাদের যে লম্ব দূরত্ব আছে তাদের গুণফল আলফা মুক্ত। তাহলে আমাদের কি করতে হবে এখন, লম্ব দূরত্ব আছে d1 ইন্টু d2, তাদেরকে গুণ করে দিতে হবে। তাহলে গুণ করে যদি আমরা পাই সেটা হচ্ছে কি আমাদের নিচে ছিল হোল রুট ওভার 4 cos স্কোয়ার a প্লাস 9 sin স্কোয়ার a, আর এখানে ছিল যদি নিচের গুলো আমি আগে লিখে ফেলি হোল রুট ওভার 4 cos স্কোয়ার a প্লাস 9 sin স্কোয়ার a। আমাদের এখানে উপরে ছিল যেটা সেটা হচ্ছে গিয়ে 2√5 cos a মাইনাস 6, আর এখানে ছিল -2√5 cos a মাইনাস 6।
তো যদি আমরা গুণ করি ভাই তাহলে আমাদের কি আসে, নিচে যেটা আসে সেটা হচ্ছে কি আমাদের 4 cos স্কয়ার a প্লাস 9 sin স্কয়ার a, আমাদের রুট স্কয়ারের কারণে চলে যায়, উপরে উঠে যায়। তারপর যদি আমরা এটার সাথে এটা গুণ করি তাহলে আমাদের কি আসে, সেটা হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে কি আমাদের 2 √5 cos a minus 6 minus 2 √5 cos a minus 6। তো এবার যদি আমরা গুণ করি তাহলে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে মাইনাস, যদি আমি একবারে লিখে ফেলি সেটা হচ্ছে কি আমাদের এখানে ক্যালকুলেশন করলে সেটা হচ্ছে 20 cos স্কয়ার a মাইনাস 36, আর নিচে আসবে সেটা হচ্ছে আমাদের যা ছিল তাই, 4 cos স্কয়ার a প্লাস 9 sin স্কয়ার a। এখন ভাই আমাদের কি বলছে ভাই, আমাদের বলছে যে গুণফল কিন্তু আমাদের a মুক্ত হবে। আচ্ছা, তো যদি আমরা এখন a মুক্ত করতে চাই আমাদের একটু খেয়াল করি, উপরে আমাদের শুধুমাত্র cos স্কয়ার a আছে, বাট নিচে আমাদের cos স্কয়ার a এবং sin স্কয়ার a দোনোটা আছে। যদি আমরা কাটাকাটি করতে চাই আমরা cos এর সাথে sin কিন্তু কাটাকাটি করতে পারবো। তো আমাদের কি করতে হবে, আমাদের সবগুলাকে হয় sin এ নিতে হবে অথবা সবগুলাকে cos এ নিতে হবে। এখান থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে sin থেকে cos এ নিতে আমাদের ইজি হবে, কারণ জাস্ট একটা sin আছে বাট দুইটা cos আছে। যদি আমরা sin কে cos এ নিতে চাই এর কি হবে, 20 cos স্কয়ার a minus 36 divided by 4 cos স্কয়ার a প্লাস 9। এখানে sin স্কয়ারকে যদি আমরা cos স্কয়ার নিতে তাহলে কি হবে, 1 মাইনাস cos স্কয়ার a। তো এবার বাকি পোর্শন যদি আমি এখানে লিখি সেটা হচ্ছে আমাদের মাইনাস 20 cos স্কয়ার a মাইনাস 36 ডিভাইডেড বাই আমাদের কি আসতেছে, আমাদের যেটা আসছে সেটা হচ্ছে কি আমাদের মাইনাস 5 cos স্কয়ার a, আর এখানে আসতেছে প্লাস 9। দেখুন উপরের পার্টটা দেখো, উপরের পার্ট থেকে কিন্তু আমরা কিছু কমন নিতে পারি। সেটা কি কমন নিতে পারি আমরা, উপরের পার্ট থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে মাইনাস 4 5 cos স্কয়ার a মাইনাস 9। আর নিচের পার্টটা থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই সেটা আসতেছে হচ্ছে গিয়ে 5 cos স্কয়ার a মাইনাস 9। এখন দেখো দুইটা থেকে আমাদের কি কাটা যায়, 5 cos স্কয়ার a মাইনাস 9 আর নিচে থেকেও 5 cos স্কয়ার a মাইনাস 9 কাটা যায়। তাহলে আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে গিয়ে 4। এখন এই যে গুণফল কি আমাদের শুধুমাত্র 4 আসছে, যেখানে কিনা কি এর কোনো টার্ম নেই। সুতরাং আমরা কি বলতে পারি, যে আমাদের প্রশ্ন যেটা বলছিল যে তাদের গুণফল কি হবে, এ মুক্ত হবে, সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এখানে কোনো আমাদের এ নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই ম্যাথটা দেখে ফেললাম। আমাদের যে কনসেপ্টটা ছিল এটা সুন্দর প্রয়োগ এখানে হচ্ছে, এবং সাথে আমাদের কিছু এক্সট্রা ক্যালকুলেশন করতেছে ট্রিকোনোমিতির। আচ্ছা, চলো আমরা নেক্সট যে প্রবলেমটা আছে বা নেক্সট যে টপিক আছে এটাতে চলে যাই। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে ইকুয়েশন অফ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর। এখানে আমরা কি করবো ভাই, এখানে আমাদের দুইটা সরলরেখা দেওয়া থাকবে, তারা কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, ফলে তারা কোণ উৎপন্ন করবে, একটা কোণ, দুইটা, তিনটা, চারটা কোণ। এবং এই কোণগুলোর মধ্যবিন্দুতে যদি আমরা একটা সরলরেখা ড্র করি, ওই সরলরেখার সমীকরণ আমাদের এখানে বের করতে হবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। এখন আমাদের এই পাশে যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের দুইটা সরলরেখা দেওয়া আছে। প্রথম সরলরেখাকে আমি ধরলাম যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে আমাদের a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। এবং দ্বিতীয় সরলরেখার যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে কি আমাদের a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। আমাদের ইকুয়েশন বের করার জন্য, যেহেতু এই দুইটা সরলরেখাকে এই বিন্দুতে ছেদ করছে এবং এই ছেদ বিন্দু দিয়ে আমাদের যে সরলরেখাটা অঙ্কন করছে সেটা হচ্ছে আমাদের এই যে সরলরেখা একটা এবং এটা আরেকটা সরলরেখা। এবার আমাদের এই দুইটা সরলরেখার ইকুয়েশন বের করতে হবে। আচ্ছা, তো দুইটা সরলরেখা সম্পর্কে আমরা কি জানি, এই দুইটা সরলরেখা এই যে কোণটা আছে এটাকে দুই ভাগে ভাগ করছে এবং দুইটা সমান ভাগে ভাগ করছে। এটা যদি আমাদের থিটা হয়, এটা আমাদের থিটা হবে, এটা আমাদের থিটা হবে, এবং সাথে এটা আমাদের কি হবে, থিটা হবে। আবার এই সরলরেখাটা কি করছে, আমাদের এই পুরো অ্যাঙ্গেলকে সমান ভাগে ভাগ করছে। এটা যদি আমরা থিটা প্রাইম ধরি তাহলে এটা হবে আমাদের এই পাশেরটা থিটা প্রাইম, এবং দোনো পাশেরটা কি হবে আমাদের থিটা প্রাইম হবে। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের যে সাধারণ যে জিনিসটা আছে, মানে কোণগুলো কিভাবে খণ্ডিত করছে এটা আমরা দেখলাম। এবার চলো আমরা যে সরলরেখার যে ইকুয়েশনটা আছে ওইটা নিয়ে আমরা কাজ করি। তো এখানে আমাদের এই যে সরলরেখাটা আছে এটার ইকুয়েশন বের করতে আমরা আগ্রহী। তো ধরলাম এই সরলরেখার উপর এই বিন্দুটা সেটা হচ্ছে গিয়ে পি এক্স কমা ওয়াই, এটা আমাদের একটা সরলরেখার উপর বিন্দু। এবার আমরা কি করব,
এই বিন্দু থেকে এই যে সরলরেখাটা আছে a1x প্লাস b1y প্লাস c1 এটার উপর লম্ব দূরত্ব অঙ্কন করব। ধরলাম এই দূরত্ব হচ্ছে গিয়ে আমাদের d1। ঠিক সেম ভাবে এই বিন্দু থেকে আমরা কি করব, অপর যে সরলরেখাটা আছে তার উপর লম্ব দূরত্ব অতিক্রম করব এবং ধরলাম এই বিন্দু, এই দৈর্ঘ্যটা হচ্ছে কি আমাদের d2। এখন আমরা কিছুক্ষণ আগে যেটা শিখে আসছি কি, যে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার উপর যদি আমরা লম্ব দূরত্ব অঙ্কন করি তাহলে সেই লম্ব দূরত্বের দৈর্ঘ্য কিভাবে আমরা বের করি তা আমরা পরিমাপ করে আসছি। সেটা হচ্ছে কি আমাদের d1 সমান আমরা কি লিখতে পারি, a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই হোল রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার। আবার একইভাবে d2 সমান আমরা কি লিখতে পারি, a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই হোল রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 তার স্কোয়ার। এখন আমরা d1 এবং d2 মান পেয়ে গেছি। এখন তুমি যদি উপরের যে ত্রিভুজটা আছে এইটা এবং নিচের যে ত্রিভুজটা আছে এইটা, এই দুটো নিয়ে একটু চিন্তা করো তো তাহলে কি দেখতে পারো, সেটা হচ্ছে কি আমাদের এই দুটো ত্রিভুজের ভিতর এই কোণটা এবং এই কোণটা 90 ডিগ্রি। হ্যাঁ ভাইয়া অবশ্যই। এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই যে কোণটা যদি থিটা হয় তাহলে এই পাশের যে কোণটা আছে সেটাও কি হবে ভাইয়া, থিটা হবে। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণ সমান, এই কোণ সমান। আমাদের এখন বাকি আছে কি, এখন আমাদের এই যে বাহুটা আছে এইটা কি আমাদের দুইটা ত্রিভুজের সাধারণ বাহু। যে দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা কোণ সমান হয় বা একটা বাহু যদি সাধারণ হয় তো আমরা কি বলতে পারি ভাইয়া, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি আমাদের এই দুইটা ত্রিভুজ সর্বসম। সুতরাং আমাদের এই উপরের যে ত্রিভুজটা আছে এবং নিচের যে ত্রিভুজটা আছে সেটা কি আমাদের সর্বসম। আচ্ছা, তো দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমাদের এই d1 এবং d2 কি হবে, অবশ্যই সমান হবে ভাইয়া। আচ্ছা, তো যদি আমরা এখন ওই সর্বসম থেকে আমরা যদি d1 এবং d2 সমান লিখতে পারি তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে d1 ইজ ইকুয়াল টু d2। এখন যদি আমরা d1 এবং d2 এর মান বসাই দিই তাহলে আমাদের কি আসে, মডুলাস অফ a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই হোল রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু মডুলাস অফ a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই হোল রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 তার স্কোয়ার। আচ্ছা, তো এই জিনিসটা আমরা পেলাম। এখন যদি আমরা মডুলাস উঠাই ফেলি তাহলে আমরা এই দুইটা থেকে যেটা আসবো সেটা হচ্ছে কি আমাদের a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই হোল রুট ওভার a2 a1 স্কোয়ার প্লাস b1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হোল রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 তার স্কোয়ার। আর এখানে আসবে আমাদের a2x প্লাস b2y প্লাস c2। আচ্ছা, তাহলে আমাদের দুইটা সরল রেখা এটা এবং এটা যদি কোনো বিন্দুতে ছেদ করে ফলে তাদের মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হয় কোণ দুটাকে সমদ্বিখণ্ডিত করে এমন একটা সরলরেখা এবং দুইটা সরলরেখা, অ্যাকচুয়ালি দুইটা সরলরেখার সমীকরণ কিন্তু আমরা এই জায়গা থেকে পেয়ে গেছি। ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা আমাদের মাথায় নেক্সট রাখি। টপিক হচ্ছে এখন পি বিন্দু ধারণকারী কোণটির সমদ্বিখণ্ডকের সমীকরণ। কিছুক্ষণ আগে আমরা কি দেখেছি, কিছুক্ষণ আগে আমরা দেখছি যে আমাদের দুইটা সরলরেখা যারা কিনা ছেদ করে এবং তাদের ছেদ করার ফলে যে কোণ উৎপন্ন হয় তার সমদ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে বের করে তা আমরা দেখছি। আমি ধরে নিলাম এই সরলরেখার সমীকরণ হচ্ছে গিয়ে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 এবং এই সরলরেখার সমীকরণ হচ্ছে গিয়ে আমাদের a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। আমাদের এটা হচ্ছে গিয়ে আমাদের এই কোণটার সমদ্বিখণ্ডকের সমীকরণ, এটা হচ্ছে গিয়ে এই কোণটার সমদ্বিখণ্ডকের সমীকরণ। এখন আমাদের পি আলফা কমা মিউ যদি ধরলাম এই যে বিন্দুটা যে কোনো জায়গায় অবস্থিত হতে পারে, এখানে হইতে পারে, এখানে 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 যে কোনো জায়গায় অবস্থিত হতে পারে। যদি সে এই বিন্দু এই জায়গায় অবস্থিত হয় তাহলে আমাদের এই সরলরেখার সমীকরণটা বের করতে হবে। যদি সে এই জায়গায় অবস্থিত হয় তাহলে আমাদের এই সরলরেখার সমীকরণটা বের করতে হবে আমাদের। এটা হচ্ছে আমাদের বর্তমান টার্গেট। আচ্ছা, তো এইটা আমরা কিভাবে করতে পারি, এটা আমাদের করার জন্য আমাদের বইয়ে একটা ইউজিলি একটা সূত্র দেওয়া আছে, একটা শর্ত দেওয়া আছে। সেটা হচ্ছে কি আমাদের প্রথমে এই সরলরেখা দুইটার উপর আমরা কি করব, এই বিন্দুটা বসাই দিব। সুতরাং এই সরলরেখায় যদি আমরা কি করি এফ অফ ওয়ান ধরি, আর এটাকে যদি আমি এফ অফ টু ধরি তাহলে আমি কি করতে পারি, এই সরলরেখার উপর আমি আলফা কমা মিউ বিন্দুটা বসাই দিতে পারি। তাহলে আমাদের যেটা আসবে গুণ, দ্বিতীয় সরলরেখার উপর যদি আমাদের সেম বিন্দুটা বসাই দিই, এফ টু এর উপর যদি আমি আলফা কমা মিউ বিন্দুটা বসাই দিই তাহলে এই দুইটার গুণফল যদি আমাদের গ্রেটার দেন 0 আসে তাহলে আমাদের কি হবে, প্লাস চিহ্ন নিয়ে যে সমীকরণটা পাবো, কিছুক্ষণ আগে যে সমীকরণ বের করছিলাম আমরা দুইটা সমীকরণ ছিল প্লাস এবং মাইনাস, তো প্লাস চিহ্ন নিয়ে যে সমীকরণটা পাবো সেটা হবে কি আমাদের এই পি বিন্দু ধারণকারী সরলরেখার সমীকরণ। আচ্ছা, তো আমাদের প্লাস চিহ্ন নিয়ে যে সমীকরণটা হবে যদি আমরা লিখে ফেলি সেটা হচ্ছে আমাদের a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই হোল রুট ওভার a1 স্কোয়ার প্লাস
b1 স্কয়ার ইজ ইকুয়াল টু a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই হোল রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 তার স্কয়ার। আচ্ছা, তো এখন আমরা কি করব, দ্বিতীয় যে শর্ত আছে তা লিখে ফেলবো। যদি আমাদের আলফা কমা মিউ বিন্দুতে যদি আমাদের f1 এর উপর বসাই এবং এটার সাথে যদি আমরা গুণ করি দ্বিতীয় সমীকরণের মধ্যে বসায়, তাহলে এটার মান যদি লেস দেন 0 আসে তাহলে আমরা কি পাবো, নেগেটিভ চিহ্ন নিয়ে যে সমীকরণটা পাবো বাইসেক্টরে সেটা হবে কি আমাদের এই পি বিন্দু ধারণকারী সরলরেখার সমীকরণ। চলো লিখে ফেলি আমরা এটা, a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই হোল রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই হোল রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 তার স্কয়ার। আচ্ছা, এখন আমাদের কেন এই জায়গায় প্লাস হলো এবং কেন এই জায়গায় মাইনাস হলো এটা একটু চলো আমরা একটু ইন্টারেকশন দিয়ে বোঝার ট্রাই করি। আচ্ছা, তো এটার জন্য আমাদের একটু কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে আমাদের মানে একটা সরল রেখা এবং বিন্দু এই দুইটা আমাদের কিভাবে থাকে এই নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, চলো আমরা শুরু করি। এখানে আমাদের একটা সরল রেখা দেওয়া আছে 2x মাইনাস 3y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 এবং এর উপরে একটা বিন্দু আছে 4,4 এবং তার অপর পাশে আমাদের আরেকটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে উপরের দিকে এবং এখানে একটা সরি এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে এবং এখানে একটা বিন্দু আছে। আচ্ছা, তো যদি আমরা এখানে বিবেচনা করি এই সরলরেখার উপর যদি এই বিন্দুটা বসিয়ে দিই তাহলে কি হবে ভাইয়া, তাহলে আমাদের কি এই সরলরেখাটাকে সে সিদ্ধ করে। তো এফ অফ 4,4 যদি আমি বসাই দিই তাহলে আমাদের এটার মান আসবে 0। এখন যদি তুমি এফ অফ 4,6 এই বিন্দুটা বসাই দাও তাহলে কি আসতেছে, তাহলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে কি আমাদের 8 মাইনাস 18 প্লাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 6। তো 6 তুমি যদি পি প্রাইম বিন্দুটা যদি বসাই দিই এবার সেটা কি আমাদের 6,4 যদি আমি বসাই দিই তাহলে আমাদের আসতেছে 12 মাইনাস 12 আর এখানে আসতেছে প্লাস 4, সেটা আসতেছে আমাদের জাস্ট 4। এখন এই যে জিনিসটা দেখো, শুধুমাত্র P4,6 এই বিন্দুটা না, তুমি এই সরলরেখার উপরের দিকে অবস্থিত যে কোনো যদি বিন্দু তুমি বসাও তাহলে সব বিন্দুর জন্যই এই অংশটার মানটা কি আসবে, নেগেটিভ আসবে। ঠিক সেম ভাবে এর নিচের যে বিন্দুগুলো আছে পি প্রাইম বলো এবং পরবর্তীতে আরো যে কোনো বিন্দু বলো, এই সবগুলো বিন্দুর জন্য আমাদের এই নিচের অংশটা কি আসবে, মান প্লাস আসবে। তার মানে আমরা বলতে পারি কোনো একটা সরলরেখা তার যেই ত্রিমাত্রিক এক্স ওয়াই যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে তাকে দুই ভাগে ভাগ করে নেয়। এক অংশে সে পজিটিভ ভ্যালু প্রদান করবে এবং আরেক অংশে সে কি করবে, নেগেটিভ ভ্যালু প্রদান করবে যদি আমাদের ওই পার্টিকুলার পোর্শন থেকে যে কোনো বিন্দু এই সরলরেখার সমীকরণে বসে। আচ্ছা, তো এই জিনিসটা আমরা মাথায় রাখলাম। এবার চলো আমরা পরবর্তী আমাদের আগের স্লাইডে চলে যাই। এখন এই সরলরেখার কথা চিন্তা করো, এই সরলরেখা কিন্তু আমাদের এই পুরো পোর্শনটাকে দ্বিমাত্রিক এক্সিসটাকে দুইটা অংশে ভাগ করবে, একটা পজিটিভ এক্সিস পজিটিভ অংশে, আরেকটা কি ভাইয়া, আরেকটা কিন্তু ভাইয়া আমাদের নেগেটিভ অপশন, নিচের দিকে কি হবে আমাদের নেগেটিভ, উল্টাটা হইতে পারতো, নিচে পজিটিভ হইতে উপরে নেগেটিভ হইতে পারতো, আমি ধরে নিছি। আচ্ছা, এবার দ্বিতীয় দ্বিতীয় সমীকরণের কথা যদি তুমি সরলরেখার কথা তুমি যদি চিন্তা করো, এই যে এই সরলরেখাটা সে কি করবে ভাইয়া, সেও কিন্তু আমাদের পুরা দ্বিমাত্রিক অক্ষটাকে দুই ভাগে ভাগ করবে। ধরে নিলাম আমি উপরের দিকে সে কি করবে, পজিটিভ অংশ দিয়ে নিবে এবং নিচের দিকে সে কি করবে, নেগেটিভ অংশ প্রদান করবে। এখন তুমি যদি এবার বিবেচনা করো, ধরে নাও আমি প্রথম যে বিন্দুটা আমি নিব সেখানে আমি এই জায়গায় নিব, আমাদের পি বিন্দুটা যে আলফা কমা মিউ হবে সেটা এই বিন্দুতে আছে। এখন যদি সে এই বিন্দুতে থাকে তাহলে আমাদের জিনিসটা কি আসতেছে, যদি সে এই বিন্দুতে থাকে তাহলে যেহেতু সে প্রথম সরলরেখার নিচের দিকে অবস্থিত বা নেগেটিভ দিকে অবস্থিত সুতরাং এই মানটা নেগেটিভ আসবে, যেহেতু সে দ্বিতীয় সরলরেখারও নেগেটিভ দিকে অবস্থিত সুতরাং কি এই মানটাও নেগেটিভ আসবে। ফলে দুইটার গুণফল কি হবে, গ্রেটার দেন 0 হয়ে যাবে, যেহেতু মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন এই যে পার্টিকুলার অংশটা, ফলে আমরা কি করব, এই পার্টিকুলার অংশটা আসলে কি ছিল, সেটা ছিল আমাদের এই যে সরলরেখাটা আঁকাইছি আমরা, এই সরলরেখার উপর কোনো একটা বিন্দু থেকে আমরা প্রথম সরলরেখার উপর লম্ব টানছি, আবার এই সরলরেখা থেকে কোনো বিন্দু থেকে কি আমাদের এই অংশের উপরও কি আমরা টানছি, লম্ব টানছি। ফলে এই বিন্দুটা যেহেতু আমাদের নিচের দিকে অবস্থিত সুতরাং কি এইটাও মাইনাস আসবে ব্যয়, এবং কি আমাদের আলটিমেটলি এটাও মাইনাস আসবে যদি আমরা বিন্দুটা অ্যাকচুয়ালি বসাইতাম, এখানে যে আমাদের এক্স ওয়াই ধরে নিয়েছে, যে কোনো পার্টিকুলার বিন্দু এক্স ওয়াই ধরে নিয়েছে, যদি অ্যাকচুয়ালি কোনো বিন্দুটা এখানে বসাইতাম তাহলে কিন্তু আমাদের কি এটা মাইনাস মাইনাস আসতো, সুতরাং আলটিমেটলি দুইটা কাটাকাটি চলে গিয়ে প্লাস আসতো। সুতরাং এই কারণে আমাদের এই প্লাসের সমীকরণ নিয়ে আমরা যখন এই শর্তটা খাটবে তখন আমরা কি প্লাসের সমীকরণ নিয়ে যে কি বলে এটাকে
বাইসেক্টরের ইকুয়েশনটা পাবো। এখন তুমি যদি এটা ডিরেক্ট উপরে চলে যেতে মানে এইখানে কোনো এক জায়গায় চলে আসতা, বিন্দুটা যদি আমাদের এখানের পরিবর্তে এখানে থাকতো, তাহলে কি হতে হবে? তাহলে দেখো সে প্রথম সমীকরণের উপরের দিকে অবস্থিত, সুতরাং কি এখন আর এটা মাইনাস থাকতো না, এটা কি হয়ে যেত? প্লাস হয়ে যেত। সে দ্বিতীয় সমীকরণের উপর অবস্থিত, সুতরাং এটা কি হয়ে যেত? প্লাস হয়ে যেত। তাই না ভাই? এখন এখন তুমি যদি এই সমীকরণে আসো, এখন এই সমীকরণটা আসলে কি যে কোনো বিন্দু, সুতরাং সুতরাং এই বিন্দুটা আমাদের কি আসতো, যদি আমাদের এইখানের কোনো একটা বিন্দু হইতো এই সরলরেখার উপর, এই উপরের দিয়ে কোনো বিন্দু, সুতরাং সে কি হয়ে যেত এইদিকে, সে কিন্তু প্লাস হিসাব পড়তো। এই অংশটা যদি আমি একশো এর মান এইখানকার কোনো একটা বিন্দু বসাতাম এই সরলরেখার উপর এইদিকে, তো এইখানে সে প্লাস আসতো যদি বসাতাম। ঠিক সেম ভাবে যদি আমি এখানের কোনো একটা বিন্দু এই সমীকরণের উপর বসাতাম, যেহেতু দ্বিতীয় সমীকরণ ধনাত্মক দিকে আছে, সে কি করতো? প্লাস আসতো। সুতরাং আমরা বলতে পারি যে যদি কখন প্লাস হবে কখন মাইনাস হবে, যদি আমাদের এই দুইটার গুণফল গ্রেটার দেন 0 হয়, তখন কি আমাদের দুইটা কেস হয়, দোনোটাই নেগেটিভ দোনোটাই পজিটিভ। ফলে কি হবে আমাদের প্লাস চিহ্ন যে নিয়ে যে সমীকরণটা পাবো সেটি হবে কি আমাদের পি বিন্দু ধারণকারী কোণটির সমদ্বিখণ্ড। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো এখানে কি হইতেছে, এখানে কি লেস দেন 0 আসতেছে। আচ্ছা, দুইটা জিনিসের গুণফল কখন লেস দেন 0 হইতে পারে ভাই? দুইটা কেস হইতে পারে, যদি এটা নেগেটিভ হয় আর এটা পজিটিভ হয় তাহলে লেস দেন 0 হবে, অথবা এটা পজিটিভ হয় অথবা এটা নেগেটিভ হয়, ওই ক্ষেত্রে আমাদের কি জিনিসটা লেস দেন 0 আসতেছে। এখন এটা আমরা যদি দেখি, প্রথম কেসটা আমরা একটু দেখি যে প্রথমটা ধনাত্মক দ্বিতীয়টা ঋণাত্মক, এক্ষেত্রে আমাদের কি হবে ভাই বলতো? এক্ষেত্রে আমাদের যেহেতু প্রথমটা ধনাত্মক, সুতরাং এই যে সরল রেখাটা আছে তার উপরের দিকের বিন্দুটা থাকবে, বাট দ্বিতীয় সরল রেখা যেহেতু যেহেতু নেগেটিভ, সুতরাং কি বিন্দুটা এই জায়গায় কোনো এক জায়গায় থাকবে, এখানের কোনো একটা জায়গায় থাকবে। ফলে কি হবে, সে যখনই আমরা দুইটা গুণ করব তখন সে কি লেস দেন 0 আকারে চলে আসবে। এবং তুমি যদি এইখানের কোনো একটা বিন্দু নাও এই সরলরেখার উপর, যদি এখানের কোনো যদি বিন্দু অ্যাকচুয়ালি নিতা এবং এখানে যদি মানটা বসাইতে 100 আর ওয়ার মান, তখনও কিন্তু সে পজিটিভ আসতো, কারণ সে কি প্রথম সরলরেখার উপরে, এটা প্রথম সরলরেখার উপর বসাইতেছে, তাই না? সে এখানে এই অংশটুকুর জন্য যদি তুমি আবার বসাই দাও তখন সে কিন্তু ছিল কি দ্বিতীয় সরলরেখার নিচে, এখানে কি আসতো? নেগেটিভ চলে আসতে কিন্তু হবে যদি আমরা বসাইতাম অ্যাকচুয়ালি, বাট এখানে যেহেতু আমরা এক্স আর ওয়াই যখন একটা বিন্দু নিয়ে নিছি, সুতরাং অতটা এটা আমাদের চিন্তা করতে হবে। এটা তো বুঝতে পারছো যে কখন এটা পজিটিভ কখন এটা নেগেটিভ। এবার দ্বিতীয় কেসটা চিন্তা করো, দ্বিতীয় কেসে কি হবে আমাদের? এটা নেগেটিভ চলে আসবে এবং এটা কি চলে আসবে? পজিটিভ। কখন হবে? প্রথম সমীকরণ থেকে, প্রথম যে সরলরেখা আছে ওইটা থেকে নিচে মানে এই জায়গায়, বা দ্বিতীয় সরলরেখা থেকে উপরে মানে এই কোনো একটা পয়েন্টে হবে কি হচ্ছে, এই পি বিন্দুটা আলফা কমা বি বিন্দুতে অবস্থান করবে। ফলে কি হবে, সেটা নেগেটিভ হয়ে যাবে এবং এটা পজিটিভ হয়ে যাবে, গুণ করলে সে কি লেস দেন 0 হয়ে যাবে। ঠিক আছে, তো তখন আমাদের কি নেগেটিভের ইকুয়েশনটা নিয়ে কাজ করতে হবে। তো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে কখন আমাদের প্লাস পজিটিভ হয়, দুইটা কেস হইতে পারে, দোনটা যদি পজিটিভ হয় এই ক্ষেত্রে এটাও, এবং দোনটা ক্ষেত্রে নেগেটিভ হয়, এবং আমাদের কোন জায়গায় অবস্থিত হবে বিন্দুটা এটা কিন্তু আমরা এখানে সুন্দর মতো ভিজুয়ালাইজ করতে পারতেছি। ঠিক আছে ভাই? আচ্ছা, তো চলো এবার আমরা নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিক কি আচ্ছা, আছে? আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে কোনো একটা বিন্দু সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুর সে কি অ্যাকিউট নাকি অবটিউস, সে সূক্ষ্মকোণে থাকবে নাকি সে স্থূলকোণে থাকবে, সেটা এখন আমরা নির্ণয় করব। আচ্ছা, তো আমরা কি জানি ভাই? আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সমান, যেহেতু আমাদের কি এটা এই পুরো অ্যাঙ্গেলটাকে সমদ্বিখণ্ডিত করছে, সুতরাং এটাও সমান হবে, এটাও সমান হবে, থিটা হবে। এই ক্ষেত্রে আমাদের এটা যদি আমাদের থিটা প্রাইম হয়, এটা আমাদের কি হবে? থিটা প্রাইম হবে। এটা আমাদের থিটা প্রাইম হবে এবং এটাও কি হবে? আমাদের থিটা প্রাইম হবে। এখন একটা জিনিস চিন্তা করো, তুমি এই উপরের অংশটুকু নিয়ে চিন্তা করো, এই উপরের অংশটুকু, এই পুরো অংশটুকুর মান কত আসলে ভাইয়া? 180 ডিগ্রি, যেহেতু একটা সরল রেখা এটা, সুতরাং কি আমরা বলতে পারি যে 2 থিটা প্লাস 2 থিটা ইজ ইকুয়াল টু কত? 2 পাই। যেহেতু আমরা 180 ডিগ্রি, এখান থেকে আমরা কি লিখতে পারি? থিটা প্লাস থিটা প্রাইম ইজ ইকুয়াল টু জাস্ট, সুতরাং তুমি বলতে পারো যে আমাদের থিটা আর থিটা প্রাইম কি ছিল? এটা ছিল আমাদের থিটা এবং এটা ছিল কি আমাদের থিটা প্রাইম। তার মানে আমরা যে সমদ্বিখণ্ডকগুলো আঁকাইছি, আমরা যে কি করছি ভাইয়া, যে সমদ্বিখণ্ডকগুলো আঁকাইছি কোণের, ওই দুইটা কিন্তু সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। তুমি এই দুইটা যে কোনো দিকে থাকো, এটাকে আমরা কি ধরছিলাম? এটাকে আমরা সমীকরণ ধরছিলাম a1x প্লাস b1y প্লাস c1, এটাকে আমরা a2 ধরছিলাম, a2 b2 c2 ইজ ইকুয়াল টু 0, এবং এটাকে আমরা ধরে নিয়েছিলাম a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। সুতরাং এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক যেটা হবে, যে কোনো মান হইতে পারে, যে কোনো সরলরেখা হইতে পারে, যাই হোক না কেন, ওইটা যখনই আমরা সমদ্বিখণ্ডিত করব কোণ বরাবর এইটা এবং এটা, তখন এই দুইটা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। ঠিক আছে, এই দুইটা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, সুতরাং তাদের ঢাল দ্বয়ের গুণফল কি হবে? -1 হবে। সুতরাং তুমি m1 ইস টু m2 কে কি লিখতে পারো? -1। আচ্ছা, এবার এবার চলো আমরা কি করি, এদের কোনো একটা বিন্দু, পার্টিকুলার বিন্দু, সে কি সূক্ষ্মকোণে আছে না স্থূলকোণে আছে সেটা আমরা আলোচনা করব। আচ্ছা, সো আমরা একটু মুছে দিচ্ছি।
সো আমাদের কোনো একটা বিন্দু ধরলাম, এই বিন্দুটা ধরলাম, এই কোণটা আমাদের শুরুতে যেহেতু দুইটা, এইটা এবং এটার সমষ্টি কত আমাদের 90 ডিগ্রি, সুতরাং হয় এটা সূক্ষ্মকোণ হবে অথবা এটা স্থূলকোণ হবে, অথবা এটা স্থূলকোণ অথবা এটা সূক্ষ্মকোণ হবে, অথবা একটা কিছু হইতে পারে, সেটা হচ্ছে গিয়ে দোনোটাই 90 ডিগ্রি। বাট আমরা আগে সবার সূক্ষ্ম এবং স্থূলকোণ এইটা নিয়ে বিবেচনা করতেছি। ধরলাম এইটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ এবং এটা হচ্ছে আমাদের স্থূলকোণ। আচ্ছা, যদি এটা হয় তাহলে ধরলাম আমাদের কোন একটা বিন্দু এখানে অবস্থিত আছে, অথবা আমি ধরলাম কোন একটা বিন্দু এই জায়গায় অবস্থিত আছে। তাহলে এই বিন্দুটা কি সূক্ষ্মকোণে অবস্থিত? বললাম পি এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম, এই বিন্দুটা আমাদের এই জায়গায় অবস্থিত আছে। এখন এই বিন্দুটা কি সূক্ষ্মকোণে অবস্থিত নাকি স্থূলকোণে অবস্থিত, এটা আমরা কিভাবে বের করবো? আমাদের অনেক নাইভ অ্যাপ্রোচ হইতে পারে, সেটা হচ্ছে কি আমাদের প্রথমে দোনোটাই ইকুয়েশন বের করব। ইকুয়েশন বের করার পর আমরা এই অ্যাঙ্গেল বের করতে পারি, এই অ্যাঙ্গেল বের করতে পারি, বা অনেক হয়তো প্রসিডিউর আছে, বাট সবচেয়ে ইজি যে ওয়েটা আছে সেটা হচ্ছে কি আমাদের এই বিন্দুটা আমরা এই সরলরেখার ইকুয়েশনে বসাই দিব, এবং এই বিন্দুটা আমরা কি এই সরলরেখার ইকুয়েশনে বসাই দিব। এই যে এখানে আমরা বসাই দিচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের a1 x প্রাইম প্লাস b1 y প্রাইম প্লাস c1, যে মানটা আসবে এটার সাথে আমরা কি করব, a2 x প্রাইম প্লাস b2 y প্রাইম প্লাস c2 বসাই দিব। বসাই দিয়ে যে মানটা আসবে এটার সাথে আমরা কি করব, প্রথম সমীকরণের যে x এর কোএফিসিয়েন্ট, এটার সাথে দ্বিতীয় সমীকরণের x এর কোএফিসিয়েন্ট গুণ করব। সুতরাং আমরা a1 এর সাথে a2 গুণ করব প্লাস b1 এর সাথে b2 গুণ করব। ফলে ওভারঅল এই তিনটা টার্ম মিলে যে ইকুয়েশনটা আসবে, মানে তিনটা টার্ম মিলে যে মানটা আসবে, ওইটার মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, সেটা কি হবে, এই বিন্দুটা স্থূলকোণে অবস্থিত হবে। আর যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে, সে সূক্ষ্মকোণে অবস্থিত হবে। ঠিক আছে ভাই? আচ্ছা, তো চলো আমরা এবার পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা পূর্ববর্তী স্লাইড থেকে যা পড়ে আসছি তা যদি আমরা একটু এখানে লিখে ফেলি। আচ্ছা, আমরা পুরোটা লিখি না, আমরা এক কাজ করি, আমরা এই যে অংশটা আছে এই পুরাটাকে আমরা, এই পুরাটা অংশটাকে আমরা এম নাম বলি, এম দিয়ে ডিফাইন করি। তাহলে আমরা এখানে বলতে পারি যদি এম গ্রেটার দেন 0 হয় তাহলে সে কি হবে, তাহলে সে ওই বিন্দুটা আমাদের স্থূলকোণে অবস্থিত হবে, স্থূল কোণ। এবং যদি উল্টাটা হয়, সে কি, এম যদি লেস দেন 0 হয় তাহলে সে কি হবে, সূক্ষ্মকোণে অবস্থিত হবে বা অ্যাকিউট অ্যাঙ্গেল অবস্থিত হবে। তো সূক্ষ্ম কোণে সে অবস্থিত হবে। এবার এবার আমরা প্লাস নিয়ে সূক্ষ্মকোণ পাবো না মাইনাস নিয়ে সূক্ষ্মকোণ পাবো তা আমরা একটু বিবেচনা করব। চলো আমরা এরকম প্রথমে a1 a2 প্লাস b1 b2 এটার মান বের করবো। যদি এটার মান গ্রেটার দেন 0 হয় তাহলে কি করবো আমরা, তাহলে ভাই আমরা প্লাস চিহ্ন নিয়ে যে সমীকরণটা পাবো সেটা কি হবে আমাদের, সেটা হবে আমাদের স্থূলকোণের সমীকরণ। স্থূলকোণের ইকুয়েশন। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, যদি মাইনাস দিয়ে পাবো তাহলে আমরা কি হবে, সেটা বুঝে যাইতেছে সূক্ষ্মকোণের সমীকরণ হবে। এবার যদি আমাদের a1 a2 প্লাস b1 b2 এটার মধ্যে যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে, তাহলে আমাদের কিন্তু জিনিসটা উল্টে যাবে। আমরা প্লাস নিয়ে আগে পাইতাম কি স্থূলকোণ, কিন্তু এবার কি পাবো আমরা সূক্ষ্মকোণ। আর মাইনাস দিয়ে আমরা কি পাবো ভাই, এবার তাহলে মাইনাস দিয়ে আমরা পাবো স্থূল কোণ। তাহলে আমাদের প্রসিডিউরটা কি হবে, প্রথমে আমরা আমাদের একটা বিন্দু দেওয়া থাকবে, সাধারণত এখানে একটা বিন্দু দেওয়া থাকবে পি এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। আমরা কি করবো, পি এক্স প্রাইম কমা ওয়াই প্রাইমকে আমাদের এই সমীকরণের ইকুয়েশনে বসাবো। তারপর আবার সেম বিন্দুকে আমাদের দ্বিতীয় সমীকরণের ইকুয়েশনে বসাবো। তারপর আমাদের a1 প্লাস a2 বের করবো। এই যে আমাদের a1 প্লাস a2 প্লাস b1 প্লাস b2 গুণ করবো। বসানোর পর আমাদের যদি তিনোটার গুণফল গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা কি বুঝতে পারতেছি ভাই, বুঝতে পারতেছি যে এই পি বিন্দুটা আমাদের সূক্ষ্ম স্থূলকোণে অবস্থিত। তাহলে যদি আমাদের পি বিন্দু স্থূলকোণে অবস্থিত হয় তাহলে আমাদের কি করতে হবে, পরবর্তী যে চেকটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের a1 a2 প্লাস b1 b2 এর মানটা চেক করতে হবে। আমরা কি সিদ্ধান্ত নিছি, যে পি বিন্দুটা আমাদের আসছে যেটা সেটা হচ্ছে কি আমাদের স্থূলকোণে অবস্থিত। এখন a1 a2 প্লাস b1 b2 এর মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বুঝতে পারতেছি আমরা কি নিতে হবে, আমাদের ধনাত্মক নিতে হবে, কারণ পি বিন্দু স্থূলকোণে অবস্থিত এবং আমরা ধনাত্মক নিলে স্থূলকোণ পাবো। এখন পি বিন্দু স্টিল স্থূলকোণে অবস্থিত, বাট তোমার a1 a2 প্লাস b1 b2 এর মান কি আসলো, লেস দেন 0 আসলো। যদি লেস দেন 0 আসে তখন কিন্তু তোমার প্লাস নিলে হবে না, তখন তোমার কি করতে হবে, তখন তোমার মাইনাস নিয়ে স্থূলকোণটা তুমি পাবা। তো সুতরাং পি বিন্দুর মান স্থূলকোণে হোক, তাহলে আমাদের এই জিনিসটা চেক করতে হবে, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে প্লাস, যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে, মাইনাস হবে। ঠিক আছে? এখন পি বিন্দু যদি আমাদের কি হয়, সূক্ষ্মকোণে অবস্থিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের
কি হবে আমাদের এই তিনটা পি বিন্দুটা এখানে বসাবো এবং কি আমাদের a1 a2 প্লাস b1 b2 এই তিনটার গুণফল বের করবো, যেটা কিনা আমরা এখানে করেছি। যদি এটার মান লেস দেন 0 হয় তাহলে সে কি বুঝবে, সূক্ষ্মকোণে অবস্থিত, এটা আমরা বুঝতে পারলাম। এবার চলে আসি আমরা। এবার আমরা কি করবো, আবার a1 a2 প্লাস b1 b2 এর মানটা বের করে চেক করবো, যেহেতু আমাদের পি সূক্ষ্মকোণে অবস্থিত। যদি এবার a1 a2 প্লাস b1 b2 এর মান গ্রেটার দেন 0 হয় তাহলে কিন্তু আমাদের মাইনাস চিহ্ন নিয়ে পি বিন্দুর সমীকরণটা পাবো, মানে পি বিন্দু বলতে পি বিন্দু ধারণকারী যে কোনটা আছে তার এই দ্বিখণ্ডকের সমীকরণ পাবো। আর যদি সে a1 a2 প্লাস b1 b2 এর মান লেস দেন 0 হয় তাহলে আমাদের সূক্ষ্মকোণ কিন্তু ধনাত্মক যে অংশটা আছে ওইটা নিয়ে আমরা পেয়ে যাবো। তো এটাই ছিল আমাদের ওভারঅল আলোচনা। তুমি এটা কিন্তু প্রথম অংশটুকু যদি মনে রাখো তাহলে পরবর্তী অংশ তোমার আপনি আপনি মনে আসতে পারে। সো আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমি শুধুমাত্র প্রথম অংশটুকু মনে রাখো, পরবর্তী অংশটা তোমার কি আপনি আপনি মনে আসা পড়বে। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এই যে ক্লাসে যেটা আমরা করবো এখন সেটা কিন্তু বইটা 14-15 সালে আসছে। চলো আমরা এটা করার ট্রাই করি। আচ্ছা, আমাদের কি বলা আছে যে দুইটা একটা সরলরেখা দেওয়া আছে, এখানে আরেকটা সরলরেখা দেওয়া আছে। সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণগুলোর সমদ্বিখণ্ডক সমূহ, মানে দুইটা যে কোণ আছে ওই কোণগুলো যথাক্রমে x অক্ষকে p, r বিন্দুতে ছেদ করছে। মানে একটা যে দুইটা যে আমাদের সমীকরণ পাবো, একটা করছে x অক্ষকে p বিন্দুতে ছেদ, আর একটা করছে r বিন্দুতে ছেদ, এবং y অক্ষকে q এবং s বিন্দুতে ছেদ করে। মানে একটা করছে q বিন্দুতে ছেদ y অক্ষকে, আরেকটা করছে s বিন্দুতে ছেদ y অক্ষকে। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা যা সমদ্বিখণ্ডক সমূহের ছেদবিন্দু দিয়ে যায় এবং PS রেখার সমান্তরাল। আচ্ছা, তো আমাদের প্রথমে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এই যে এই রেখা দুইটা সরলরেখা দ্বয়ের যে মধ্যবর্তী কোণগুলো যে সমদ্বিখণ্ডক যে ইকুয়েশনটা আছে ওই দুইটার ইকুয়েশন আমাদের বের করতে হবে। এটা কিভাবে বের করা যায়, আমরা সূত্র বসিয়ে দিই ডিরেক্ট। হচ্ছে গিয়ে 2x মাইনাস 3y প্লাস 4 ডিভাইডেড বাই হোল রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে a কত 2 তার স্কোয়ার প্লাস মাইনাস 3 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস 2y minus 3x minus 1 divided by whole root over 2 square minus plus minus 3 square। তো যেখান থেকে আমরা কি দেখতেছি যে এই অংশটা এবং এই অংশটা সেম, সুতরাং আমরা কাটাকাটি করে দিতে পারি। আলটিমেটলি যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের প্রথমে আমরা 2x minus 3y plus 4 is equal to plus minus 2y minus 3x minus 1, এটা অংশটা লিখে ফেলি। এবার আমরা প্লাস অংশটা নিয়ে কাজ করি। প্লাস অংশটা যদি আমরা নেই তাহলে আমাদের কি থাকে 2x minus 3y plus 4 is equal to 2y minus 3x minus 1। তো আমাদের আসতেছে যেটা সেটা হচ্ছে আমাদের 5x minus 5y plus 5 is equal to 0। এখানে আমরা লিখতে পারি x minus y plus 1 is equal to 0। আচ্ছা, এটা হলো আমাদের এক নং ইকুয়েশন নামকরণ করলাম। এবার যদি আমরা মাইনাস যে চিহ্নটা আছে মাইনাস চিহ্ন নিয়ে কাজ করি তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 2x minus 3y plus 4 is equal to minus 2y plus 3x plus 1। সবগুলোকে যদি আমি এক পাশে নিয়ে নিই সেটা আসছে আমাদের মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 3। এখান থেকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি আমাদের কি আসে এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিয়ে নামকরণ করলাম। এখন আমাদের কি বলছে যে এই রেখাটা এক্স অক্ষকে পি বিন্দুতে এবং ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করছে, এটাই কিন্তু আমাদের এখানে বলা আছে। তাহলে প্রথম সরল রেখাটা যদি আমাদের এক্স অক্ষকে পি বিন্দুতে এবং ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে তাহলে আমরা কি পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো? হ্যাঁ, কারণ কোন একটা সরল রেখা যদি এক্স অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করে তাহলে সে কি করবে ওই পার্টিকুলার বিন্দুর জন্য ওয়াই এর মান কত হবে 0 হবে। তার মানে আমি 1 নং এ ওয়াই ইজ ইকুয়াল টু 0 বসাইলে ইজিলি কি করতে পারবো আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। যদি এক্স ইকুয়াল টু 0 বসে আমাদের কি আসতেছে 1 নং সমীকরণ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 0 বসাও, আসতেছে আমাদের এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 অথবা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস, আমরা কি পি বিন্দু কিন্তু পেয়ে গেলাম, সেটা কত মাইনাস 1,0। এখন ঠিক সেম ভাবে 1 নং এ যদি তুমি এক্স ইকুয়াল টু 0 বসাও তাহলে তুমি কি পাবা ওয়াই ওয়াই অক্ষকে যে বিন্দু ছেদ করছে মানে কিউ বিন্দুটা আমি পেয়ে যাবো, কারণ কিউ বিন্দুতে কি আমাদের এক্স এর স্থানাঙ্ক 0 হবে যেহেতু এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। তো এখানে আমরা যদি বসাই তাহলে আমাদের কি আসতেছে এক্স এর মান 0 বসাইলে আমাদের কি আসবে মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 বা ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে জাস্ট 1। তাহলে কিন্তু আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, সেটা কত 0,1। আচ্ছা, এবার আমরা দ্বিতীয়টার কথা চিন্তা করি, দ্বিতীয় যে সরলরেখাটা পাইছি ওইটার কথা চিন্তা করি। দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে আমরা কি করছি, দ্বিতীয় সরলরেখা আমরা এক্স অক্ষকে আর বিন্দুতে ছেদ করে। এখন এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার ওয়াই এর মান নিশ্চয়ই 0। আচ্ছা, তো এখানে যদি আমরা 0 বসাই দিই তাহলে কি আসতেছে ওয়াই ইজ ইকুয়াল টু 0 বসিয়ে আমাদের আসতেছে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু আসতেছে
3। তো আমরা আর বিন্দুটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? স্থানাঙ্ক যেহেতু আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে গিয়ে আমাদের 3,0। এবার 2 নং এ যদি তুমি x ইকুয়াল টু 0 বসাও, তাহলে কিন্তু তুমি S বিন্দুটা পেয়ে যাবা, তাই তো? কারণ S বিন্দুতে আমাদের x এর মান 0। আমরা যদি 0 বসাই দিই, তাহলে আমরা কি পাইতেছি এখানে? 2 নং সমীকরণে আমরা y ইকুয়াল টু সরি x ইকুয়াল টু 0 বসাই। তো 0 প্লাস y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সুতরাং y ইজ ইকুয়াল টু কত আসতেছে? 3। তাহলে আমরা কিন্তু S বিন্দু থেকে আমরা কি বলতে পারি? 0,3। তাহলে আমরা কিন্তু P, Q, R এবং S এই 4টে বিন্দু পেয়ে গেছি। এখন আমাদের কি বলছে? একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা সমদ্বিখণ্ডক সমূহের ছেদবিন্দু দিয়ে যায়। মানে এই যে সরলরেখাটা আছে এবং এই যে সরলরেখাটা আছে, তাদের যে ছেদবিন্দু আছে ওইটা দিয়ে যাবে এবং PS রেখার সমান্তরাল। তার মানে P এবং যে S আছে, এই বিন্দুটা যদি সংযোগ করি আমরা, তাহলে যে রেখাটা পাবো তার সমান্তরাল হবে। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই, দেখি। আচ্ছা, তো এখানে আমি আবার লিখে রাখছি, চলো আমরা করি। আমাদের প্রথম যে ইকুয়েশনটা সেটা কি পাইছিলাম? সেটা আমরা পাইছিলাম x মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে x প্লাস ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আমরা লিখে ফেলি x মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 আর x প্লাস ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। দেখি তো, হ্যাঁ, আমাদেরটা ঠিক আছে। তো চলো আমরা কি করি, এই দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করি। তো ছেদবিন্দু বের করার সূত্র কি হয়? ছেদবিন্দু বের করার সূত্র হচ্ছে আমরা এখান থেকে x আর y এর মান বের করতে হবে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো যদি আমরা এখান থেকে x আর y এর মান বের করি, তাহলে আমরা কি করতে পারি? সিম্পলি যদি তুমি যোগ করো, তাহলে কি আসতেছে আমাদের? তাহলে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে কি আমাদের 2x y প্লাস y এবং মাইনাস y যেহেতু কাটাকাটি চলে যায়, আমাদের আসতেছে 2x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 এবং x ইজ ইকুয়াল টু এখান থেকে আসতেছে 1। এখন এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দাও। আমি প্রথম সমীকরণে বসাই, এটা যেহেতু আমাদের 1 নং সমীকরণ, 1 নং সমীকরণে আমি বসাই দিই, দেখি আমাদের কি আসতেছে। 1 মাইনাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু কত আসতেছে? 0। সো 2 মাইনাস y আসতেছে কত? 0। তো y ইজ ইকুয়াল টু কত আসতেছে? 2। সুতরাং আমাদের এই সরলরেখা প্রথম এবং দ্বিতীয় সরলরেখার যে ছেদবিন্দু, ছেদবিন্দুটা কত আসতেছে আমাদের? x, y ইজ ইকুয়াল টু 1, 2। এটা হচ্ছে কি আমাদের দুইটা সরলরেখার ছেদবিন্দু। এবার বলছে আমাদের ছেদবিন্দু দিয়ে যাবে, কিন্তু সে কি হবে? PS রেখার সমান্তরাল হবে। এখন PS রেখার সমান্তরাল হইলে আমরা কি করতে পারি? আমাদের প্রথমে আমরা PS রেখা বের করতে পারি। প্রথম পদ্ধতিতে বের করে আমরা কি করতে পারি? এটার সমান্তরাল এবং এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারি। অথবা আমরা কি করতে পারি? PS রেখার যেই রেখাটা আছে ওইটার ঢাল বের করতে পারি। বলতে পারি যে এই ঢাল বিশিষ্ট এবং এই বিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণ বের করো। তো আমরা কি করি? আমরা PS রেখাটাই বের করে ফেলি। PS রেখাটাকে আমরা কি লিখতে পারি? y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এখানে যদি আমি মান বসাই দিই, কি আসতেছে আমাদের? y মাইনাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস 3 ইজ ইকুয়াল টু x প্লাস 1 এবং আমার আসতেছে মাইনাস 1 মাইনাস 0। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, আর গুণ করে যদি আমরা আর মান বের করি, সেটা আসতেছে আমাদের y ইজ ইকুয়াল টু কি আসতেছে? 3x প্লাস 3। এখান থেকে আমি একপাশে নিয়ে নিই, সেটা হচ্ছে আমাদের 3x মাইনাস y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার একটা রেখার সমীকরণ বের করতে হবে, যা এই যে 3 নং যে রেখাটা আছে এই রেখার সমান্তরাল এবং 1, 2 বিন্দু দিয়ে যায়। তো সেটা আমরা কিভাবে বের করতে পারি? আমাদের নিশ্চয়ই এই সমীকরণ সূত্রটা আমরা জানি যে কোন একটা রেখার সমান্তরাল এবং কোন একটা বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে যে আমাদের 3x মাইনাস y প্লাস কে হবে, এবং যেহেতু 3x প্লাস 3x মাইনাস y প্লাস কে ইজ ইকুয়াল টু 0 হবে, এবং যেহেতু এই রেখাটা আমাদের কি এই রেখার সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ। এখন যেহেতু এই রেখাটা আমাদের কত বিন্দু দিয়ে যায়? 1, 2 বিন্দু দিয়ে যায়। তাহলে যদি আমি 1, 2 বিন্দুতে এখানে বসাই দিই, আমাদের কে এর মান কি আসতেছে ভাই? কে এর মান যেটা আসতেছে সেটা হচ্ছে কি আমাদের 1 মাইনাস 2। সুতরাং কে এর মান আসতেছে আমাদের মাইনাস 1। তো যদি আমরা কে এর মান মাইনাস 1 আসে, তো আমি কি লিখতে পারি? কে এর মান মাইনাস 1। সুতরাং এই সমীকরণটাকে আমরা কি বলতে পারি? 3x মাইনাস 1 মাইনাস 1 সরি 3x মাইনাস y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, যেটা কিনা আমাদের নির্ণয় রেখার সমীকরণ। তো আমরা প্রথমে কি করছি ভাই? আমি যদি একটু রিক্যাপ করি, প্রথমে আমরা এই সরলরেখা এবং এই সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করছি ওই পাশে।
এবং আমরা পি কিউ আর এস এই বিন্দুগুলো বের করছি। তারপর আমাদের সমদ্বিখণ্ডক দুটো পাইছি, তার কি করছি, ছেদ বিন্দু বের করছি, যেখানে আমাদের আসছে 1,2 এবং আমরা পি এস রেখার সমীকরণ বের করছি, যেটা কিনা আসছে আমাদের 3x - y + 3 = 0। তা এবং এই সরলরেখার সমান্তরাল 3 রঙের সমান্তরাল এবং 1,2 বিন্দু দিয়ে যে রেখাটা আসছে তা আমরা এখানে বের করে ফেলছি। আচ্ছা, তাহলে আমাদের এই ম্যাথটা কিন্তু এখানেই শেষ হল। আচ্ছা, পরবর্তী ম্যাথে যদি আমরা চলে যাই, দেখি আমাদের কি আছে পরবর্তী ম্যাথে। আমাদের দেখাতে বলছে যে মূল বিন্দু এবং এত বিন্দুটি যথাক্রমে এত এবং এত রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণে এবং স্থূলকোণে অবস্থিত। আমাদের দেখাতে হবে মূল বিন্দু মানে কি, 0,0 বিন্দুটা এই যে সরল রেখাটা আছে এবং এই যে সরল রেখাটা আছে, এই দুইটার সূক্ষ্মকোণে অবস্থিত, এবং এই রেখাটা কি আছে, স্থূলকোণে অবস্থিত। তাহলে আমাদের কোন একটা বিন্দু দুইটা সরলরেখার সূক্ষ্মকোণে নাকি স্থূলকোণে অবস্থিত, তার জন্য আমরা কি শিখছিলাম, আমরা শিখছিলাম যে a1x প্রাইম প্লাস a2 সরি a1x প্রাইম প্লাস b2 b1y প্রাইম। আরেকবার একটু লিখি আমি সুন্দর করে। কোন একটা বিন্দু যদি দুইটা সরলরেখার সূক্ষ্মকোণে বা স্থূলকোণে তা বের করার জন্য আমাদের a1x প্রাইম প্লাস b1y প্রাইম প্লাস c1 ইন্টু a2x প্রাইম প্লাস b2y প্রাইম প্লাস c2 ইন্টু a1 a2 প্লাস b1 b2। এটার মানে আমাদের কি করতে হইতো, বের করতে হইতো। আচ্ছা, যদি এটা গ্রেটার দেন 0 হয় তাহলে কি আসতো আমাদের স্থূলকোণ, আর যদি লেস দেন 0 হয় তাহলে সেটা কি আসতো আমাদের সূক্ষ্মকোণ। এখন মূল বিন্দু যে জিনিসটা আছে, মূল বিন্দু মানে কি 0,0, আমাদের এক্স প্রাইমের মান কত হয়ে গেল তাহলে 0 এবং ওয়াই প্রাইমের মান কত হয়ে গেল 0। তুমি যদি বসাই দাও তাহলে এখানে কি আসতেছে, এই পুরো জিনিসটা কি আসে আলটিমেটলি 0 আসতেছে, এবং এই পুরো জিনিসটা আলটিমেটলি কি আসতেছে 0 আসতেছে। তাহলে আমরা বলতে পারি যে c1 ইন্টু c2 ইন্টু এইটা, এতটুকুর মানে আমাদের এনাফ কি কি বের করার জন্য, যে মূল বিন্দু কি আমাদের সূক্ষ্মকোণে অবস্থিত না স্থূলকোণে অবস্থিত। আমি প্রথমে c1 এর মান নিয়ে কাজ করি। c1 কত আমাদের -4 ইন্টু c2 এর মান কত -9 ইন্টু a1:a2 এর মান কত 2:4, সো 2:4 প্লাস b1 b2 এর মান কত -1:2। তাহলে এই অংশটার মান কত আসতেছে, যদি তুমি ক্যালকুলেশন করে, এটা আসতেছে আমাদের 36 গুণ 8 মাইনাস 2। তো যাই আসুক না কেন এটার মান কি আসবে, লেস গ্রেটার দেন 0 হবে, কারণ এই অংশটা আসতে 6, 6 এর সাথে 36 গুণ করলে অবশ্যই এটা কি গ্রেটার দেন 0 আসে। তার মানে আমরা কি জানি যে যদি কোনো একটা বিন্দু এই অংশের মধ্যে বসে, এই সমীকরণের ভিতর বসে, যদি আমাদের গ্রেটার দেন 0 আসে তাহলে সে কি অবস্থিত, সূক্ষ্মকোণে স্থূলকোণে অবস্থিত, যেটা কিনা আমাদের এখানে দেওয়া আছে যে মূল বিন্দু স্থূলকোণে অবস্থিত। এখন তুমি কি পরবর্তী বিন্দুটা যদি তুমি এইখানে বসাও তাহলে তোমার কি আসবে, তুমি বের করতে পারবে না যে সেটা কি স্থূলকোণে অবস্থিত নাকি সূক্ষ্মকোণে অবস্থিত, অবশ্যই আমাদের কি হবে সূক্ষ্মকোণে অবস্থিত হবে। তার মানে আমাদের যদি 2, -1 বিন্দুটা এই পুরো ইকুয়েশন, এই যে পুরো ইকুয়েশনটা আছে, পুরো ইকুয়েশন যদি আমি এম এ বলি, এম এর ভিতরে যদি আমি বসাই দিই তাহলে সেটা কি আসবে, লেস দেন 0 আসবে, এবং এর মাধ্যমে আমরা কি নিশ্চিত হইতে পারবো যে এটা কি হবে আমাদের সূক্ষ্মকোণে অবস্থিত। ঠিক আছে ভাই, নিশ্চয়ই আমরা তো তাহলে আমাদের পরবর্তী ম্যাথ কি বলছে তা আমরা একটু যদি পড়ে ফেলি। এত সমীকরণ এবং এত একটা সমীকরণ, এই রেখা দুইটির অন্তর্ভুক্ত যে কোনটি মূল বিন্দু ধারণ করে তার সমীকরণ নির্ণয় করে, এখানে করে হবে যে তার সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো আমরা প্রথমে দেখে নিব, চেক করে নিব যে মূল বিন্দুটা কি সে সূক্ষ্মকোণে অবস্থিত নাকি স্থূলকোণে অবস্থিত। তো আমরা একটু আগে যে ম্যাথটা করে আসলাম, আমরা কি করব, শুধুমাত্র প্রথম সমীকরণের c1 এর যে কনস্ট্যান্ট টার্মটা সাথে দ্বিতীয় সমীকরণের কনস্ট্যান্ট টার্মটা গুণ করব, এবং আমরা কি করব a1 a2 প্লাস b1 b2 গুণ করব। চলো আমরা একটু দেখি। যদি সে 2:13 গুণ a1 a2 প্লাস b1 b2, এখন a1 a2 এর মান কত 4:12, সাথে আমরা কার গুণ করব প্লাস 3:5। যদি আমরা গুণ করি দেখতেছি আমাদের সবকিছুই কি ধনাত্মক টার্ম, তার মানে কি এই জিনিসটা গ্রেটার দেন 0 আসবে। সুতরাং মূল বিন্দু আমাদের কি ডিসিশন নিতে পারলাম যে মূল বিন্দু আমাদের স্থূলকোণে অবস্থিত। এখন এই স্থূলকোণে অবস্থিত হয় আমরা কি করবো, আমরা বলছিলাম যে আমাদের a1 a2 প্লাস b1 b2 এই যে টার্মটা আছে এটা কি করবো আমরা আলাদাভাবে ট্র্যাক রাখবো, a1 a2 প্লাস b1 b2। আমরা খেয়াল করে দেখবো a1 a2 প্লাস b1 b2 এর মানও কি আমাদের গ্রেটার দেন 0 আসতেছে। তাহলে আমাদের a আমাদের স্থূলকোণে অবস্থিত এবং a1 a2 প্লাস b1 b2 এর মানও কি আমাদের গ্রেটার দেন 0। তাহলে আমরা কি পারবো, ধনাত্মক চিহ্ন নিয়ে যে সমীকরণটা পাবো আমাদের সেটি হবে কি আমাদের
মূলবিন্দু ধারণ করে, তাই তো? আমরা এখন লিখি 4x প্লাস 3y প্লাস 2 ডিভাইডেড বাই হোল রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি দিব, ধনাত্মক নিব না ঋণাত্মক নিব? অবশ্যই ধনাত্মক নিব। 12x প্লাস 5y প্লাস 13 হোল রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এখানে আমরা ক্যালকুলেশন পরবর্তীতে করলে যে জিনিসটা আমরা পাবো সেটাই কি হবে আমাদের সমীকরণ। আমি আর বাকিটুকু করতেছি না, এটা তোমরা করে ফেলো। আমাদের 5 নম্বর ম্যাথে কি বলছে তা আমরা একটু পড়ে ফেলি দ্রুত। 2x plus y plus 3 is equal to 0 ও 3x minus 4y plus 7 is equal to 0 রেখা দুটির অন্তর্ভুক্ত P ও O বিন্দু ধারণকারী কোণের সমীকরণ বের কর। তার মানে আমাদের এই রেখা দুটির অন্তর্ভুক্ত যেই সমীকরণটা P বিন্দু ধারণ করে এবং যেই কোণটা O বিন্দু মানে 0,0 বিন্দু ধারণ করে তার সমীকরণ আমাদের বের করতে হবে। আচ্ছা, তো এটা আমরা কিভাবে বের করব? আমাদের যে সূত্রটা ছিল সেটা একটু মনে করার ট্রাই করি। আমরা কি করতাম, F1 এর ভিতর আমরা x, y বিন্দুটা বসাইতাম ইন্টু F2 এর ভিতরে আমরা কি করতাম, x, y বিন্দুটা বসাইতাম। যদি এটার মান গ্রেটার দেন 0 হইতো তাহলে আমরা কি নিতাম, প্লাস চিহ্ন নিয়ে যে সমীকরণটা আসতো আমরা নিতাম। আবার যদি এটার মান লেস দেন 0 আসতো সেম জিনিসটার মান, তাহলে আমরা কি মাইনাস চিহ্ন নিয়ে যে সমীকরণটা আসতো তা আমরা নিয়ে নিতাম। এখন তাহলে আমাদের কি করতে হবে, যদি পি বিন্দুটা কোন সমীকরণে অবস্থিত, কোন মানে পি বিন্দু ধারণকারী সমীকরণ যদি কোনটা এটা আমাদের বের করতে হয়, তাহলে আমাদের পি বিন্দুটাকে প্রথমে কি করতে হবে, প্রথম সমীকরণে বসাই দিতে হবে। তো F1 অফ, যদি আমরা 2,5 বসাই তাহলে আমাদের কি আসতেছে, এটা আসতেছে হচ্ছে আমাদের 2:2 4 প্লাস 5 প্লাস 3, সেটা কিনা হয় আমাদের 12। যদি আমরা F2 বসাই, F2 এর ভিতরে যদি আমাদের 2,5 বিন্দুটা বসাই, এটা হচ্ছে আমাদের কি আসে 3:2 মাইনাস 4:5 প্লাস 7, যেটা কিনা আসতেছে আমাদের 6 মাইনাস 4 হচ্ছে 20 যোগ 7, এবং এটার মান আসতেছে আমাদের কত, -7। তো যদি এখন আমরা F1 is to F2 করতে যাই তাহলে আমাদের কিন্তু যেই মানটা আসবে সেটা কি আমাদের লেস দেন 0, কারণ 12 সাথে -7 গুণ করলে কি লেস দেন 0 হবে। তার মানে আমরা এখন কি বলতে পারি, তার মানে আমাদের এই যে এবং এটার, এটা এবং এটার যে কোণের সমদ্বিখণ্ডক ছিল, আমাদের প্লাস ছিল একটা মাইনাস ছিল একটা, যেহেতু এটার মান লেস দেন 0 তার মানে আমরা মাইনাস চিহ্ন নিয়ে যে সমীকরণটা পাবো সেটাই কি হবে আমাদের পি বিন্দু ধারণ করবে। তো যদি আমরা একটু লিখে ফেলি এটা, তো আমাদের 2x প্লাস y প্লাস 3 ডিভাইডেড বাই হোল রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু, মাইনাস চিহ্ন নিতে হবে আমাদের কারণ এটা লেস দেন 0 আসছে, 3x মাইনাস 4y প্লাস 7 ডিভাইডেড বাই হোল রুট ওভার 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 তার স্কোয়ার। তো তাহলে এটাকে যদি আমরা পরবর্তীতে সিম্পলিফাই করি তাহলে এটার যে মান আসবে সেটাই কি হবে, আমাদের পি বিন্দু ধারণকারী কোণ হবে। এবার তার পরবর্তী যে অংশটা সেটা চলেছে, মূল বিন্দুটাকে কোন সমীকরণ ধারণ করে আছে। এখন মূল বিন্দুর জন্য একটা স্পেশাল কেস হয়ে যায়, সেটা কি হয়ে যায় বলতো, সেটা হচ্ছে গিয়া যখনই তুমি মূল বিন্দুটাকে F1 এর ভিতর বসাবা বা মূল বিন্দুটাকে তুমি যখন F2 এর ভিতর বসাবা তখন কিন্তু আমাদের এই কষ্ট করে এটার মান এবং এটার মান ক্যালকুলেশন করা লাগতেছে না, কারণ তখন আমাদের 2 ইন্টু 0 প্লাস 0 প্লাস 3, আমাদের এই একশো এর সমন্বিত যে টার্মটা সেটা কিন্তু পুরোপুরি 0 আসতেছে। তার মানে যখন যদি আমরা যদি C1 প্রথম সমীকরণের কনস্ট্যান্ট টার্ম ইন্টু C2 দ্বিতীয় সমীকরণের কনস্ট্যান্ট টার্ম যদি আমরা বিবেচনা করি, দুইটা গুণ করি, তাহলে তার যদি গ্রেটার দেন 0 আসে তাহলে কি হবে, আমাদের প্লাস চিহ্ন নিয়ে যে সমীকরণটা পাবো ওইটি হবে আমাদের কি হবে, আমাদের মূলবিন্দু ধারণকারী। যদি C1 এবং C2 লেস দেন 0 আসে, গুণ করার পর যদি লেস দেন 0 আসে তাহলে আমাদের কি হবে, মাইনাস চিহ্ন নিয়ে যে সমীকরণটা পাবো সেটাই কি হবে, আমাদের মূলবিন্দু ধারণকারী সরলরেখার সমীকরণ হবে। এখন আমাদের এটা টার্ম হইতেছে গিয়ে C1 এর মান হইতেছে গিয়ে 3 এবং C2 এর মান হইতেছে গিয়ে 7, যেহেতু দোনোটাই ধনাত্মক চিহ্ন বিশিষ্ট সুতরাং তার মান কি অবশ্যই গ্রেটার দেন 0 হবে। সুতরাং ধনাত্মক চিহ্ন নিয়ে যে সমীকরণটা হবে সেটাই কি হবে, আমাদের মূলবিন্দু ধারণকারী কোণের সমীকরণ হবে। আমি যদি এখানে লিখে ফেলি 2x প্লাস y প্লাস 3 ডিভাইডেড বাই হোল রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, যেটা কিনা 1 হয়, ইজ ইকুয়াল টু ধনাত্মক চিহ্ন নিব আমরা 3x মাইনাস 4y প্লাস 7 ডিভাইডেড বাই হোল রুট ওভার 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 তার স্কোয়ার। তো সুতরাং এটা হবে কি আমাদের মূল বিন্দু ধারণকারী সরলরেখার সমীকরণ। এখানে অনেকে এভাবে মনে রাখে, যদি আমাদের C1 এবং C2 এর মান যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমরা কি করব, ধনাত্মক চিহ্ন নিয়ে করব। যদি C1 এবং C2 এর মান বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমরা কি করব, এখানে নেগেটিভ নিয়ে করব, কারণ একই চিহ্ন বিশিষ্ট হলে দুইটার গুণফল অবশ্যই গ্রেটার দেন 0 হবে। আর যদি একটা ধনাত্মক হয় আরেকটা ঋণাত্মক হয় বা এটা ঋণাত্মক এটা ধনাত্মক হয় তাহলে সেটা কি লেস দেন 0 হবে, তখন আমরা কি করব, নেগেটিভ চিহ্ন নিয়ে করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এতটুকুই করব। হোপফুলি তোমরা বুঝতে পারছো সবগুলো
তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।